নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়, সমর্থকদের উচ্ছ্বাস, প্রতিশ্রুতি পূরণের আশ্বাস আইভি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণ ও গণনায় ত্রুটির অভিযোগ বিএনপি প্রার্থীর। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলছে নির্বাচন কমিশন। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন ধর্মের মানুষকে হত্যা করা হয়েছে বড়দিন উপলক্ষে বললেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন কাজে এগিয়ে আসার আহ্বান। প্রধানমন্ত্রী বিমানের যান্ত্রিক ত্রুটির মামলায় বিমানের 7 কর্মকর্তা 7 দিন করে রিমান্ড মঞ্জুর। আদালতে আত্মসমর্পণ করলেন আরও 2 কর্মকর্তা। এবং দুর্নীতি মামলায় আদালতে বেগম জিয়া আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ 5 জানুয়ারি। পলাতক ও সাজাপ্রাপ্ত সহ 271 জনের সাফাই সাক্ষীর তালিকা জমা। প্রবাসী সময়ে সঙ্গে আছে আমি আসাদ আজিম। দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। বেসরকারি ফলে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে ৭৯,০০০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন তিনি। সরাসরি ফল প্রত্যাখ্যান না করলেও ভোট গণনায় ত্রুটির অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। কর্মী সমর্থকদের এই উচ্ছ্বাসই যেন জানান দিচ্ছে শেষ হলো প্রতীক্ষার পালা। সব জল্পনা কল্পনা আর সমীকরণের অবসান ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। টানা 8 ঘন্টার ভোট গ্রহণ শেষে বিকেল 4টায় শুরু হয় ভোট গণনা। এরপর যতই সময় গড়ায় ততই উৎকণ্ঠা বাড়তে থাকে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে। প্রায় 6 ঘন্টা টানা ভোট গণনা শেষে 174টি কেন্দ্রের সবগুলো ফল ঘোষণা করা হয়। বেসরকারি এই ফলাফলে দেখা যায় সেলিনা হায়াৎ আইভি পেয়েছেন 1,75,611 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন 96,044 ভোট। ধানের শীষ 96,044, নৌকা 1,75,611। সর্বোচ্চ ভোট পাওয়ায় সেলিনা হায়াৎ আইভিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করছি। মহানগরীর যে আইন শৃঙ্খলা রক্ষা করেছেন, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করেছেন। 24শে ডিসেম্বর পর্যন্ত একটি এমবার্গো আছে, তারা এটি দেখভাল করবেন। পুনরায় নির্বাচিত করায় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইভি। আশ্বাস দেন প্রতিশ্রুতি পূরণের। মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে নৌকা হাতে তুলে দিয়েছিলেন, সেই মর্যাদাটা, সেই সম্মানটা নারায়ণগঞ্জের জনগণ, আপাময় জনগণ সেটা রেখেছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিটি কর্পোরেশনে আমি নারায়ণগঞ্জের সকলের মেয়র, আমি জনমতের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আর আমার এই বিজয় আমি অবশ্য উৎসর্গিত করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের আমার এই বিজয় উৎসর্গিত। শুরুতে জনগণের রায় মেনে নেয়ার ঘোষণা দিলেও নির্বাচনের ফল প্রকাশের পর ভোট গণনায় ত্রুটির অভিযোগ করেছেন সাখাওয়াত হোসেন খান। পুরোপুরি রেজাল্ট হয়েছে সেটা আমার জানা নেই। আমার যে প্রতিনিধি ওখানে আছে সরকারি কেন্দ্রে, সেখান থেকে আমরা এখন পর্যন্ত রেজাল্ট পাই। তবে ভোট গণনা আর ভোট কাস্টিং এর ত্রুটি আছে, এটি কি বলছেন? জি, নিশ্চিত যে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। পৌনে 5 লাখ ভোটারের মধ্যে প্রায় 63% এবারের নির্বাচনে ভোট দিয়েছে বলে ধারণা নির্বাচন কমিশনের। তফসিল ঘোষণার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে নানা শঙ্কা প্রকাশ করা হলেও শেষমেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জবাসী। সাবিত সারওয়ার, সময় সংবাদ। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা রাজনৈতিক দল হতে কোনো অভিযোগও উত্থাপিত হয়নি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারই আমরা এরকমই উদ্যোগ নেই। এবার জায়গাটা ছোট ছিল, ইজিলি অ্যাক্সেসেবল জায়গা। প্রচুর পরিমাণে আমরা শান্তি শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করেছিলাম এবং প্রার্থীরাও সহযোগিতা করেছেন।
মূলত প্রার্থী এবং তাদের সমর্থকরা যদি সহযোগিতা করেন তাহলে এই নির্বাচন শান্তিপূর্ণ হয়। এর আগে উৎসব মুখর পরিবেশে শেষ হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়ান ভোটাররা। তবে ভোটার তালিকায় নাম না থাকায় অনেকে অসন্তোষ প্রকাশ করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বিতীয় এবং দলীয় প্রতীকের প্রথম নির্বাচন, তাই বন্দরনগরীতে শুধু নয় পুরো দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সিটি কর্পোরেশন নির্বাচন। স্থানীয় সরকারের নির্বাচন হলেও উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না বন্দরনগরীর ভোটারদের মধ্যে। তাই তো সকাল গড়াতেই ভোটাররা ছুটে যান ভোট কেন্দ্রগুলোতে। সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পেরে অনেকের কণ্ঠেই ছিল উচ্ছ্বাস। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, ঠিক সেইটার প্রতিফলন এখানে দেখছি। নিরিবিলি পরিবেশ, কোনো গ্যাঞ্জাম নেই, ভোট দিয়ে মানে আমরা খুব আনন্দ পাইলাম। আমি দেশের একজন নাগরিক, আমি ভোট দিতে পারছি, আমার দায়িত্বটা আমি কর্তব্যটা আমি পালন করতে পারছি, এটাই অনেক আনন্দ লাগতেছে। নতুন ভোটারদের মধ্যে উৎসাহ ছিল সবচেয়ে বেশি। প্রথম ভোটের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। আগে তো মা বাবা দিতে দেখতাম, কিন্তু আজকে নিজে দিতেছি, এক্সাইটমেন্ট আলাদা। নিজের নাম ভোটার তালিকায় না পেয়ে অনেকে অসন্তোষ প্রকাশ করেন। এই কেন্দ্র ঘুরছি, শীতলক্ষা কেন্দ্র ঘুরছি, আদর্শ বালিকা কেন্দ্র ঘুরছি, এখন কোথাও বলতেছে যে কোথাও আমাদের এই সিরিয়াল নাম্বার নাই। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন সাংসদ শামীম ওসমান। নারায়ণগঞ্জ শহরের বার একাডেমি কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি কথা বলেন। আপনারা কালকের থেকে দৌড়াচ্ছেন, নারায়ণগঞ্জে একটা ফুটেজ খুঁজছেন, আপনারা একটা ফুটেজ পাচ্ছেন না যে কোথাও একটা মারামারি, কোথাও একটা কাটাকাটি, কোথাও একটা বোমা হামলা, কোথায় কি করবে বাচ্চারি তোমরা? দলীয় নেতাকর্মীরা যে সম্মানটুকু পাওয়া দরকার, উনি যাতে সেটুকু সম্মান তাদের দেন, কারণ আওয়ামী লীগের কর্মীরা কতটুকু নিঃস্বার্থ তারা কিন্তু এবার এটা প্রমাণ করেছে। নির্বাচিত প্রতিনিধিরা কর্পোরেশনের সকল সমস্যার সমাধান সূত্র হবেন, এমনটাই প্রত্যাশা সকলের। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসী সময় আরো থাকছে। বিজিএমই এর ঘোষণা অনুযায়ী বন্ধ আশুলিয়ার 59টি পোশাক কারখানা। শিল্পাঞ্চলের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ব্লেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও কার্ডিনাল মনোনয়ন পাওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে সবসময় বিশ্বাস করি যেখানে সকল ধর্মের সমান অধিকার থাকবে, এটাই হচ্ছে আমাদের মূলনীতি। সেখানে কোনো সংঘাত, কোনো দ্বন্দ্ব, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কোনো কিছুরই কিন্তু স্থান এখানে নাই। একটা সময় হঠাৎ একজন খ্রিস্টানকে, একজন বুদ্ধিস্ট, একজন হিন্দু বেছে বেছে হত্যা করে এটা একটা ব্যাপক প্রচার, অর্থাৎ বাংলাদেশের ভাবমূর্তিটাকে নষ্ট করবার জন্যই যেন এই ধরনের ঘটনা ঘটাতে শুরু করলো। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করবার জন্য, এটা বিশ্বাস করা যায় না। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেইভাবেই সেই সম্প্রীতি নিয়েই সকলে বসবাস করবে। আমাদের চেষ্টায় বাংলাদেশকে আমরা উন্নত করে যাচ্ছি। এই উন্নয়নে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং বাংলাদেশকে আমরা একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনার মামলায় বাংলাদেশ বিমানের সাময়িক বরখাস্ত করা 7 কর্মকর্তাকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আত্মসমর্পণ করা মামলার অপর 2 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন। গত 27 নভেম্বর ঢাকা থেকে হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। ত্রুটির কারণ অনুসন্ধানে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে মনুষ্যসৃষ্ট ত্রুটি বলে উল্লেখ করা হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের পরিচালক SM আসাদুজ্জামান বাংলাদেশ এয়ারলাইন্সের 9 প্রকৌশলীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন। বুধবার বিকেলে মামলাটি অধিকতর তদন্তের জন্য দায়িত্বভার দেওয়া হয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিমানের 7 জনকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের জিজ্ঞাসাবাদ করে এই যে যান্ত্রিক ত্রুটি সেটি কিভাবে তারা তাদের উদ্দেশ্য কি ছিল এবং তাদের এই ঘটনার সাথে তারা ছাড়াও অন্য কারো কোনো যোগসাজশ আছে কিনা এই বিষয়টি আমরা বের করার চেষ্টা করব। ঘটনার মূল কারণ উদ্ঘাটন করতে 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে 7 আসামির প্রত্যেককে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া অপর 2 আসামি রোকনুজ্জামান ও সিদ্দিকুর রহমান দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠান আদালত। বিমানের যারা যে রক্ষণাবেক্ষণ যারা দেখে তারা এটা সমস্ত পরীক্ষা করে পরে বিমানটা ছাড়া হয়েছিল, কিন্তু এখানে যে কি ধরনের ত্রুটি ছিল এটা অবশ্যই উদ্ঘাটনের দরকার এবং কারাগারে এই ঘটনার সাথে আরো জড়িত আছে, এটা তাদের কতটুকু নাশকতা তারা করেছে সেটা উদ্ঘাটন প্রয়োজন। একজন প্রধান প্রকৌশলী তিনি শুধু নন এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন এবং সেই বিমানেই ছিলেন এবং বিমানের এই ধরনের যদি কোনো কিছুর বিষয়টি যদি আমার জ্ঞাতসারে থাকতো আমার জানা থাকতো তাহলে পরে কি আমি ওই বিমানের সফরসঙ্গী হতাম? সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী 5 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এই মামলায় রাষ্ট্রপক্ষের 32 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে বেগম জিয়ার আবেদন শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবীর করা সময় আবেদন মঞ্জুর করে এদিন ধার্য করা হয়। একই সঙ্গে এ মামলার অপর আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ 271 জন সাফাই সাক্ষীর তালিকা আদালতে দাখিল করেন আইনজীবীরা। এর আগে বৃহস্পতিবার সকাল 11:30টায় বেগম জিয়া পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে হাজির হন। তার যাওয়াকে কেন্দ্র করে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে গত 1 ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে আদালতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন। 2010 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। আগামী 5 জানুয়ারি পরবর্তী তারিখে নির্ধারণ করেছেন, কারণ এই মামলার 32 সাক্ষ্য কি বৈধ কি অবৈধ সেই পয়েন্টে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে শুনানি চলছে। খালেদা জিয়া এ পর্যন্ত যতবার গিয়েছেন ততবারই উচ্চতর আদালত আদেশ দিয়েছেন এবং সর্বশেষ যে আদেশ দিয়েছেন সে আদেশে বলেছেন যে ইন অ্যাকর্ডিংস উইথ ল আইনের ভিত্তিতে অলরেডি মামলাটা অনেক দেরি করা হয়েছে, অলরেডি ডিলেট বলে তারা কমেন্টস করেছেন এবং মাননীয় আদালতকে বলেছেন মামলাটাকে নিষ্পত্তি করার জন্য দ্রুততার সহিত। আমরা সর্বশেষ পর্যায়ে এসেও শেষ করতে পারছি না, কারণ বিভিন্নভাবে আমরা ব্যাহত হচ্ছি। প্রবাসী সভা আরো থাকছে। বিশ্ব ক্রিকেটে বিস্ময় ছড়ানোর স্বীকৃতি পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। নির্বাচিত হলেন 2016 সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। জঙ্গিবাদ মোকাবেলায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানাতে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার সাভারের হেমায়েতপুরে তেঁতুলছোড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে একথা বলেন খাদ্যমন্ত্রী। জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এগুলো বাংলাদেশের একটা মূর্তিমান দুর্যোগ এবং এই দুর্যোগ মোকাবেলায় তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমরা আজকে আমাদের দেশটাকে ভালোবেসে এই যে দেশটাকে তারা ধ্বংস করতে চাচ্ছে, আমাদের উন্নয়নকে যারা থামিয়ে দিতে চাচ্ছে, আমাদের অগ্রগতিকে যারা থামিয়ে দিতে চাচ্ছে, সেই জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে তোমাদের সোচ্চার হতে হবে। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের অসন্তোষের জেরে বৃহস্পতিবারও সাভারের শিল্পাঞ্চলে 59টি পোশাক কারখানা বন্ধ ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কারখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও স্থানীয় প্রশাসন মাইকিং করে কোনো রকম বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানায়। পুরো এলাকায়
র্যাব পুলিশের পাশাপাশি টহল দেয় 15 প্লাটুন বিজিবি। এর আগে শ্রমিক নেতাদের আহ্বান সত্ত্বেও সাধারণ শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। তবে আশুলিয়ার ছুটি ঘোষণাকারী কারখানা বাদে অন্য কারখানাগুলোতে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় কাজ চলে। প্রতিদিনে আমার ওয়ার্কারে কাজে যোগদান করেছে। ওনারা প্রত্যেকেই খোঁজ খবর নিচ্ছে। আজকেও ওনারা আসছেন, আমার প্রেজেন্টে গেটে আছে। ওনারা যথেষ্ট সহযোগিতা করতেছে এবং উৎসাহ দিচ্ছে, আপনার গার্মেন্টস খোলা রাখেন, আমরা আইন প্রশাসন লোক অবশ্যই আপনাকে হেল্প করব। অযৌক্তিক আন্দোলন না করে অবিলম্বে কাজে যোগ দিতে আশুলিয়ার শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে 6 দিন ব্যাপী শীতকালীন ডিজিটাল আইসিটি ফেয়ার 2016 এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। চলমান সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রাখা অনুচিত বলেও মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী। আমাদের পৃথিবীর অন্যান্য জায়গা আমাদের এখানে ওখানকার বাড়ি ভাড়া যারা দেয় তাদের সাথে কথা হয়েছে যে তারা 3 বছর বাড়ি ভাড়া বাড়াবে না। শ্রমিকদের পরের দিনে কারখানায় ফিরে যাবার কথা, আমাদের কথা দিয়ে তারা সে কথা রাখতে পারেন নাই। বেতন বৃদ্ধিরও একটা পদ্ধতি আছে, একটা নোটিশ দিতে হয়, আলোচনা করতে হয়, কিন্তু তা না করে আকস্মিকভাবে এইভাবে কারখানায় গোলযোগ সৃষ্টি করে কারখানা বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, আমরা মনে করি যে তাদের কারখানায় ফিরে যাওয়া উচিত। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার সকালে জরুরি সিন্ডিকেট সভায় ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। 25 ডিসেম্বর থেকে খুলে দেওয়া হবে ছাত্রদের 3টি আবাসিক হল। সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর কবির হোসেন শিক্ষার্থীদের সিদ্ধান্ত জানান। এরপর উপাচার্য ভবনের সামনে থেকে সরে গিয়ে অবরোধ প্রত্যাহার করে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। হল খোলার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া বহিরাগত কেউ সেখানে অবস্থান করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সিন্ডিকেট সভায় জানানো হয়। মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 6 জানুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়। পাশাপাশি ছাত্ররা হলগুলো খালি করে দেন। এর প্রতিবাদে বুধবার রাত থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে অবস্থান ধর্মঘট পালন করেন। অবশেষে 2 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল। বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকায় ত্রুটির কারণে এই অবস্থার সৃষ্টি হয়। মাস্কাট থেকে ওড়ার পরপরই পেছনের চাকা ফেটে যায় বিমানটির। তাই চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণের কথা থাকলেও স্থানীয় সময় সকাল 10টা 7 মিনিটে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। কর্তৃপক্ষ জানিয়েছেন নিরাপদে অবতরণ করে বিমানটি, কিন্তু পরবর্তীতে রানওয়েতে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়। এতে আটকে পড়া যাত্রীদের পোহাতে হয় বিড়ম্বনা। ত্রুটিটা হলো চাকার 2টা মানে ফেটে গেছে। এটা মাস্কট থেকে আসতেছিল বিমানটা BG122, তো ল্যান্ডিং এর সময় চাকা বাস্ট হয়েছে। এটা একটা যান্ত্রিক ত্রুটি, একটা সমস্যা হতেই পারে। ভৈরবের দ্বিতীয় মেঘনা রেলওয়ে সেতু আগামী মার্চ মাসেই খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সেতুটির কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমজাদ হোসেন। প্রকল্প পরিচালক ও রেলওয়ে পূর্বাঞ্চলীয় জেনারেল ম্যানেজার আব্দুল হাই ও বিভাগীয় ব্যবস্থাপক রকুনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। রেলওয়ে মহাব্যবস্থাপক জানান, এরই মধ্যে সেতুর 85% কাজ শেষ হয়েছে, তাই নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর বাকি কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মহাসড়কের লেগুনা চলাচল বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের দাবি, অবৈধভাবে মহাসড়কে লেগুনা চলাচল করা প্রায় দুর্ঘটনা ঘটছে। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তাদের। পরে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। চাঁদাবাজির প্রতিবাদ করায় সাতক্ষীরার কলেজ ছাত্র গৌতমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গৌতমের বাবা গণেশ চন্দ্র সরকার এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে গৌতমের বাবা ইউপি সদস্য গণেশ চন্দ্র সরকার অভিযোগ করেন, এলাকার কয়েকজন যুবক চাঁদাবাজি করায় তিনি এর প্রতিবাদ করেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে দেওয়ার পর মোবাইল ফোনে গণেশ চন্দ্রকে 10 লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেয় দুর্বৃত্তরা। ওই রাতেই তার ছেলে গৌতমকে হত্যা করে তারা। গত 13 ডিসেম্বর মাহমুদপুর সীমান্ত কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র গৌতমকে অপহরণের পর হত্যা করে দুর্বৃত্তরা। রাজশাহীতে ক্ষতিকর হাইড্রোজ, ফিটকিরি ও চিনি ব্যবহার করে গুড় তৈরি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। জীবন সংসারের চাকা ঘোরাতে আর গুড়ের ভালো দাম পেতে ব্যবসায়ীদের দেখানো পথেই হাঁটছেন গ্রামাঞ্চলের বেশিরভাগ গাছেও। আর এই গুড় বাজারে ওঠার পর বিক্রি হয়ে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। এই গুড় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। শীতে সকালের সূর্য মিটমিট করে আলো ছড়ানোর আগে গাছিরা বেরিয়ে পড়েন খেজুরের রস সংগ্রহে। এরপর সে রস জাল দিয়ে শুরু হয় সুস্বাদু গুড় তৈরির প্রক্রিয়া। শীতের এই মৌসুমে রাজশাহীর গ্রামাঞ্চলে এটি খুব পরিচিত দৃশ্য। তবে এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় গুড়ের রং আকর্ষণীয় করে তুলতে প্রকাশ্যে ক্ষতিকর হাইড্রোজ, ফিটকিরি ও চিনি ব্যবহার করছে, যা ধরা পড়েছে সময় সংবাদের ক্যামেরায়। ফিটকিরি হাইড্রোজ একটা মাপ আছে, ওই মাপ অনুযায়ী দিলে যে গাছটা উঠবে, গাছটা কাটলে রসটা হবে পরিষ্কার। আমাদের পক্ষে সম্ভব হয় না গুড় করা, তখন আমরা চিনি হালকা খানেক মারি। হাইড্রোজ, চুন, ফিটকিরি যেহেতু এগুলো দিলে গুড় সৌন্দর্য হয়। গাছি ও ব্যবসায়ীরা জানালেন, বাজারে ওঠার পর পাইকারি প্রতি কেজি 80 ও খুচরা পর্যায়ে এই গুড় বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়, যা পর্যায়ক্রমে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। গুড়ের দাম হলো আপনার 80 টাকা মোটামুটি, ওই 2-1 টাকা এই দিকে ওদিকে। আর এটা পাইকারি, আর এটা খুচরা বিক্রি আপনার 85-90। ঢাকা যাত্রাবাড়ি, বাদামতলী আর হলো ইয়াতে বিভিন্ন এলাকায় যাচ্ছে গুড়টা। তবে বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, মানবদেহের জন্য খুবই ক্ষতিকর হাইড্রোজ মিশ্রিত গুড়, যা পরবর্তীতে রূপ নিতে পারে কিডনি, ক্যান্সার সহ নানা জটিল রোগে। গুড়ে যেমন হাইড্রোজ দিচ্ছে, ফিটকিরি দিচ্ছে, এই সবগুলোই মানবদেহের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এখন দেখা যায় ত্রুটি নিয়ে বাচ্চারা জন্মাচ্ছে, এইসব এই কেমিক্যালসের প্রভাবে। রাজশাহী অঞ্চলে এই মৌসুমে প্রায় 500 পরিবার খেজুরের রস থেকে গুড় উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবার প্রবাসের খবর। জার্মানি ও সুইজারল্যান্ডে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ এবং নিবন্ধন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর করা হবে। ফ্লোরিডায় তার সামরিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে কথা বলেন তিনি। তার এই বক্তব্যের পর উৎকণ্ঠায় প্রবাসী বাঙালিদের অনেকেই দেশে ফেরার কথা ভাবছেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণা চালানোয় ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ইসলামী উগ্রবাদের সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্ত করতে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি। পরে মুসলমানদের আলাদা করে নিবন্ধনের কথাও বলেন তিনি। এসব বক্তব্যের কারণে দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হন ট্রাম্প। বার্লিন ও সুইজারল্যান্ডের সোম ও মঙ্গলবারের হামলার পর তিনি বলেন, এসব হামলা প্রমাণ করে মুসলমানদের সম্পর্কে তার সিদ্ধান্তই ঠিক। আপনারা তো আমার পরিকল্পনা জানেন। এখন পর্যন্ত আমি যা বলেছি
বলছি তাই সঠিক প্রমাণিত হয়েছে। যা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। ট্রাম্পের এমন বক্তব্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার কথা ভাবতে শুরু করেছেন বলে জানান অপরাধ বিষয়ক এবং ইমিগ্রেশন ও ডিপোর্টেশন ডিফেন্স অ্যাটর্নি নাজমুল আলম। যেহেতু ট্রাম্পের টার্গেটটা শুধু ইলিগাল ইমিগ্রেশন না, ইমিগ্রেশন প্লাস মুসলিম যারা মুসলমান আছে তাদেরকে একটু হুঁশিয়ার হতে হবে এই ব্যাপারে। দীর্ঘ সময় এই দেশে বসবাসের পরে যেহেতু এখানে বৈধতা লাভের কোনো সুযোগ নেই, তার উপরে আবার এই ধরনের রেজিস্ট্রেশন প্রোগ্রাম সবকিছু মিলেই মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। 27 বছর হয়ে গেছে এই দেশে আছি, আমি এখন দেশে চলে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের যে কোনো জনগোষ্ঠীকে নিবন্ধনের আওতায় আনার ক্ষমতা দিয়ে 1950-এর দশকে একটি আইন পাশ করে কংগ্রেস। সে আইন বলে 2001 সালের টুইন টাওয়ার হামলার পর বিভিন্ন দেশের নাগরিকদের নিবন্ধনের আওতায় আনা হয়। সে সময় প্রায় 2 লাখ বিদেশির নাম নিবন্ধন করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সহ প্রায় 14,000 জনকে বহিষ্কার করা হয়। গ্রেফতার করে কারাগারে নেওয়া হয় 1,000-এরও বেশি অভিবাসীকে। আফরিন জেরিন, সময় সংবাদ। জনসাধারণের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে মডেল ফার্মেসির যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান ও পান্থপথে 2টি মডেল ফার্মেসিতে এই কার্যক্রমের পাইলট প্রকল্পের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। উন্নত দেশের স্বাস্থ্যসেবার অনুকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেয়া পাইলট প্রকল্পের আওতায় এই কার্যক্রম চালু হয়েছে। প্রতিটি মডেল ফার্মেসিতে একজন করে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকবেন, যারা রোগী ও তার স্বজনদের কাউন্সেলিং এর পাশাপাশি উন্নত সেবা প্রদান করবেন। অনেক উন্নত দেশের মতো এই বাংলাদেশে একটি মডেল ফার্মেসি হিসাবে গ্রহণ করেছে, যাত্রা শুরু করেছে। আপনি যে ওষুধ কিনবেন সে ওষুধের ব্যাপারে ফার্মাসিস্ট থাকতে হবে, শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট থাকবে এবং সেখান থেকে আমরা নিরাপদ ওষুধ বিক্রি করতে পারবো। এখানে যিনি মালিক আছেন, যারা এর সঙ্গে জড়িত আছেন, তারা দয়া করে আমার নীতিমালা অনুযায়ী, সরকারি নীতিমালা অনুযায়ী আপনার মডেল ফার্মেসির যে নীতিমালা আছে আপনারা ফলো করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় মডেল ইউনাইটেড নেশনস 2016 সমাপনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সমাপনী অনুষ্ঠান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস আয়োজিত অনুষ্ঠানে দেশ বিদেশের 500 জন শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি বলেন, এই আয়োজন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য নতুন মাত্রা যোগ করবে। 2012 সাল থেকে অনুষ্ঠিত হতে থাকা এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সময় মিডিয়া লিমিটেড। আন্তর্জাতিক প্রসঙ্গ। বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি নিয়ে হামলায় 12 জন নিহতের ঘটনায় জড়িত সন্দেহভাজন তিউনিসীয় নাগরিক এবছরের শুরু থেকে পুলিশের নজরদারিতে ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার এই তথ্য জানায় বিবিসি। সংবাদ মাধ্যম জানায়, 23 বছর বয়সী এই তিউনিসীয় তরুণের নাম আনিস আমরে। এ বছরের শুরুর দিকে সে জার্মানিতে এক ডাকাতির পরিকল্পনা করেছিল। তবে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় তার উপর নজরদারি বন্ধ করে দেয়া হলেও বার্লিনের ক্রিসমাস মার্কেটে হামলায় ব্যবহৃত লরিতে তার পরিচয়পত্র পাওয়া গেছে। এর মধ্যে আনিস আমরিকে ধরতে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া তার কাছে অস্ত্র থাকতে পারে বলে জনগণকে সতর্ক করে তাকে গ্রেফতারের তথ্য প্রদানকারীকে 1 লাখ ইউরো পুরস্কার ঘোষণা করেছে জার্মান সরকার। ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ে নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারণার কাজে 2টি প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধভাবে 52 কোটি রুপি নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। রাহুল বলেন, সাহারা নামক প্রতিষ্ঠান থেকে 40 কোটি এবং বিরলা গ্রুপ থেকে 12 কোটি রুপি নিয়েছিলেন মোদী। আয়কর কর্মকর্তাদের তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে দাবি করেছেন তিনি। এছাড়াও বিড়লা গ্রুপের কম্পিউটারে একই রকমভাবে মুখ্যমন্ত্রীর পদে 25 কোটি রুপি দেওয়ার কথা উল্লেখ আছে বলেও অভিযোগ করেছেন রাহুল। এদিকে রাহুলের এমন অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে ভারতের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন,
অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নিজের পরিবারের সদস্যদের নাম উঠে আসায় সবার দৃষ্টি সরাতে এসব কথা বলছেন রাহুল। बार परिवार तक बात पहुंची है ऑगस्टा वेस्ट টাইগারদের নিউজিল্যান্ড সফরের খবর। প্রস্তুতি পর্বটা মনের মতো হলো না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে বৃষ্টি আইনে 3 উইকেটে হেরেছে টাইগাররা। আগে ব্যাট করে 8 উইকেটে 245 রান করে বাংলাদেশ। জবাবে 7 উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় কিউই একাদশ। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারণ করা হয় 43 ওভারে। 246 রান টার্গেট তাড়া করতে নেমে দলীয় 128 রানে 5 উইকেট খুইয়ে তখন রীতিমতো ধুঁকছিল নিউজিল্যান্ড। আস্কিং রান রেটটাও 7-এর কাছাকাছি। এমন সময় উইকেটে আসেন মাত্র একটি টি-20 খেলার অভিজ্ঞতা সম্পন্ন বেন হর্ন, মূলত একজন বোলার। তবে দিন শেষে নিজের লিস্ট এ ক্যারিয়ারের প্রথম ম্যাচেই মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। খেলেছেন অপরাজিত 7 রানের ইনিংস। সিরিজ শুরুর আগেই টাইগার শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম কন্ডিশন। তাই তো নিউজিল্যান্ডের বাউন্সিং উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং এর অনুশীলনের সুযোগটা নষ্ট করেননি মাশরাফি। তবে বৃষ্টির কারণে ওয়াগনুর কোবহ্যাম ওভালে ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের 30 মিনিট পরে। ম্যাচ নামিয়ে আনা হয় 43 ওভারে। দলীয় 7 রানে ওপেনার তামিম ইকবালের উইকেট হারানো বাংলাদেশ ম্যাচে ফেরে ইমরুল সৌম্যের 55 রানের জুটিতে। ইমরুল ব্যক্তিগত 36 রানে আউট হওয়ার পর দারুণ খেলতে থাকা সৌম্য আউট হন 40 রানে। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মাহমুদুল্লাহ। গত বিশ্বকাপে কিউইদের বিপক্ষে শতকটি যেখানে শেষ করেছিলেন, প্রস্তুতি ম্যাচটাও শুরু করলেন ঠিক সেখান থেকে। দলের সবাইকে ব্যাটিং এর সুযোগ করে দিতে মাহমুদুল্লাহ রিটায়ার্ড হার্ট হন ব্যক্তিগত 43 রানে। এরপর মুশফিক রহিমের 45, তানভীর হায়দারের 10 আর অধিনায়ক মাশরাফির ঝড়ো 21 রানের সুবাদে নির্ধারিত ওভারে 245 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বিসিবি একাদশ। জবাব দিতে নেমে ইনজুরি থেকে ফেরা মুস্তাফিজের দারুণ এক ডেলিভারিতে দলীয় 7 রানে প্যাভিলিয়নে ফিরেন রায়ান ডাফি। আরেক ওপেনার স্মিথের 50 ও পপলির 45 রানে ম্যাচে ফেরে স্বাগতিকরা। তবে দ্রুতই 3 উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। কিন্তু সপ্তম উইকেট জুটিতে শিপলিকে নিয়ে 44 আর অষ্টম উইকেট জুটিতে হ্যাম্পটনকে নিয়ে হার না মানা 48 রানের জুটি করেন বেন হর্ন। দলকে নিয়ে যান জয়ের বন্দরে। হ্যাম্পটন অপরাজিত থাকেন 29 রানে। 26 ডিসেম্বর বক্সিং ডে ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। মাহবুব রিমন, সময় সংবাদ। আরও একটি অর্জনে নাম লেখালেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান। 2016 সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো পুরস্কার জিতলেন মুস্তাফিজ। এমন অনন্য অর্জনকে বছরের সেরা উপহার বলে আখ্যায়িত করেছেন ফিজ। সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। 24 এপ্রিল 2015 বাংলাদেশের ক্রিকেট আবিষ্কার করল দুর্বার এক পেসারকে। নাম ও চেহারায় নিখাত সারল্য আর আঙ্গুলে কাটারের বিষ। এই ছোট্ট পরিচয়ে 21 বছরের এক টকবগে যুবকের সামনে ব্যাটসম্যানদের দিশেহারা হয়ে পড়ার ছবি হয়ে উঠল নিয়মিত। ঘরের মাঠ কিংবা বিশ্বমঞ্চ সবখানেই যেন সমানভাবে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত 3 সংস্করণে 24 ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 52টি। 14 সেপ্টেম্বর 2015 থেকে 20 সেপ্টেম্বর 2016 ভোটিংয়ের এই সময়কালে 3 ওয়ানডেতে 8টি ও 10 টি-20তে 19টি উইকেট একাট্টা করেছেন দ্য ফিজ। তবে এমন সংখ্যাকে ছাপিয়ে গেছে মোস্তার কাটার নামক ডেলিভারিকে শিল্প বানিয়ে ফেলার পারদর্শিতা। আর মারণাস্ত্র ইয়র্কারে বাঘা বাঘা ব্যাটসম্যানকে যে নিমিষেই অপদস্থ করেছেন তিনি, তা তো দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। যার আবির্ভাবে এমন দাপট থাকে, আইসিসির বর্ষসেরা উদীয়মানের পুরস্কার তো তারই প্রাপ্য। যদিও অর্জনকে পুরস্কার দিয়ে মাপা যায় না, আগমনের পর থেকে দ্য ফিজ যা করেছেন সেটা অব্যাহত থাকলে অল্প সময়ে এমন পুরস্কারে মুস্তাফিজের শোকেস ভরে ওঠার কথা। তারপরও বিস্ময়কর কীর্তির আনুষ্ঠানিক স্বীকৃতির উত্তরে নিজের মতোই অকপট মুস্তাফিজ। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সহযোগিতা করছে। আমি খুবই খুশি এন্ড গর্বিত এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য। এই অ্যাওয়ার্ডটি আমার জন্য এই বছরের সবচেয়ে বড় উপহার। ইনজুরি থেকে সেরে ওঠা এই বিস্ময় বোলার বক্সিং ডেতে আন্তর্জাতিক প্রত্যাবর্তনের অপেক্ষায়। কিন্তু তার আগে হোয়াং গ্যারেইয়ের প্রস্তুতি ম্যাচে 7 ওভারে 39 রান দিয়ে 2 উইকেট নিয়ে জানান দিয়ে রেখেছেন আবারও ফিরছেন স্বমহিমায়। আর সেটি যদি সত্যিই হয়, কে জানে সামনের বছর এই সময়ে হয়তো আরও দারুণ কিছু জমা পড়বে টাইগার ক্রিকেটের খাতায়। মাকসুম আলম খান, সময় সংবাদ।
নারীদের ফুটবলের খবর। ভারতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিবিড় অনুশীলনে ব্যস্ত নারী ফুটবলাররা। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে কাঙ্ক্ষিত জয় পাওয়া সম্ভব বলে জানিয়েছেন তরুণী ফুটবলাররা। প্রতিপক্ষ ভারত ও আফগানিস্তানকে সমীহ করলেও জয়ের প্রত্যয় ব্যক্ত করলেন দলের কোচও। 29 ডিসেম্বর আফগানদের বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলার নারীদের সাফ চ্যালেঞ্জ। কমলাপুরের নীলাভ অ্যাস্ট্রোটার্ফে চলছে নিবিড় অনুশীলন। নারী যাত্রা জয়গান গেয়ে একদল তরুণীর উদ্দাম ফুটবলীয় নৃত্য চলছে সেখানে। দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে বাংলাদেশের নারী ফুটবলারদের। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে 2 মাসের ক্যাম্পিং করেছে এই তরুণীরা। চলছে নিয়মিত অনুশীলন। প্রস্তুতিতে সন্তুষ্ট খেলোয়াড়রা তাই পরীক্ষায় উত্তীর্ণ হতেই মাঠে নামবেন। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে দল ভালো কিছু উপহার দিবে বলে আশাবাদ এই তরুণ তুর্কিদের। প্রস্তুতিটা আমরা ভালো নিচ্ছি, যদি আমাদের স্বাভাবিক খেলা যদি খেলতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। মনে করছি যতটুকু এখন টিম কম্বিনেশন, আশা করি যে আমরা আমাদের বেস্টটা দিয়েই ভালো কিছু করব। গ্রুপের প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মৃতিটা মধুর কিছু নয়। তবে আরেক প্রতিপক্ষ আফগানিস্তানকে চলতি বছরেরই এশিয়া গেমসে 6 গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। আয়োজক ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতাটাও অনেকটাই আশা যোগাচ্ছে দলের কোচকে। মেয়েদের ইন্ডিয়ার অনেক খেলার অভিজ্ঞতা আছে। আর লাস্ট এশিয়া গেমসে আমরা শিলংয়ে খেলছি, ওখানে তো আমাদের টিম, আমাদের ইয়াং টিম। এখন যারা খেলতেছে তারা তো এর আগে আপনার তখন একদম তরুণ অবস্থায় গেছিল এবং তারা ওইখানে খুব ভালো পারফরমেন্স করছে এবং আমরা শ্রীলঙ্কা এবং নেপালের সাথে জয়লাভ করছি এবং ইন্ডিয়া এবং নেপালের সাথে আমাদের টিম ভালো খেলছে। বৈশ্বিক প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ এশীয় অঞ্চলের নারী ফুটবল। অভিজ্ঞতা বাড়ছে বাংলাদেশ দলেরও। তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেলে এবারের আসরে সেমিফাইনাল খেলার টার্গেট বাংলাদেশের। লাস্ট একটা টুর্নামেন্ট হয়েছে আমাদের, এখানে আমরা কোয়ালিফাই করেছি এবং 5টা ম্যাচ খেলেছে। মেয়েদের আপনার ইন্টারন্যাশনাল ম্যাচও অভিজ্ঞতা বেড়েছে এবং আমি মনে করি তারা আগের থেকে অনেক ম্যাচুর হয়েছে। সাফে অংশ নিতে 26 ডিসেম্বর ভারতের শিলিগুড়ির উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ টিম। 29 ডিসেম্বর আফগানদের বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলাদেশের সাফ যাত্রা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়, সমর্থকদের উচ্ছ্বাস, প্রতিশ্রুতি পূরণের আশ্বাস আইভি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণ ও গণনায় ত্রুটির অভিযোগ বিএনপি প্রার্থীর। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলছে নির্বাচন কমিশন। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন ধর্মের মানুষকে হত্যা করা হয়েছে বড়দিন উপলক্ষে বললেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন কাজে এগিয়ে আসার আহ্বান। প্রধানমন্ত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটির মামলায় বিমানের 7 কর্মকর্তার 7 দিন করে রিমান্ড মঞ্জুর। আদালতে আত্মসমর্পণ করলেন আরো 2 কর্মকর্তা। এবং দুর্নীতি মামলায় আদালতে বেগম জিয়া আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ 5 জানুয়ারি। পলাতক ও সাজাপ্রাপ্ত সহ 271 জনের সাফাই সাক্ষীর তালিকা জমা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।